বলটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বল বস্তুর ভর, বস্তুর বেগ এবং বস্তুর যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তপথের ব্যাসার্ধের উপর নির্ভরশীল। তাহলে এখন তোমাকে বলা হচ্ছে নাও দেখি তুমি কেমন পারো কেন্দ্রমুখী বলের সূত্রটা কেমন হবে সেটা তুমি বের করো তো। এই কেন্দ্রমুখী বল আমরা পড়বো কোন অধ্যায়? নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়, চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় আমরা পড়ি নাই, চতুর্থ অধ্যায় আমরা জানি না, কেন্দ্রমুখী বলের ডেরিভেশন আমরা দেখি নাই, তারপরও কেন্দ্রমুখী বলের সূত্রটা কেমন হবে সেইটা আমরা হিসাব নিকাশ করে নিতে পারবো। কি ক্লিয়ার? তো চলো দেখি আমরা পারি কিনা, দেখি আমরা পারি কিনা। তাহলে কি লিখতে হবে? ধরি। তাহলে ধরি কেন্দ্রমুখী বল এফ, এটা সমান সমান সাংখ্যিক মাত্রাবিহীন ধ্রুবক হচ্ছে কে, এম টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, আর টু দি পাওয়ার জেড। যেহেতু তিনটা, যদি চারটা থাকতো আরো একটা থাকতো তার পাওয়ার দিতাম ধরো ডাব্লিউ। তো এরকম দিতে হবে, এম টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, আর টু দি পাওয়ার জেড। ঠিক আছে, আমি কোনো সমানুপাতিকও ধরি নাই, ব্যস্তানুপাতিকও ধরি নাই। যদি মান পাওয়ার যদি মাইনাস আসে তার মানে নিচে চলে যাবে ব্যস্তানুপাতিক। তাহলে এবার দুই পাশে বসাই। বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। কে মাত্রাবিহীন ধ্রুবক, তার কোনো মাত্রা নাই। ভরের মাত্রা বড় হাতের এম, তার পাওয়ার এক্স। বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার পাওয়ার হচ্ছে ওয়াই। আর কি? ব্যাসার্ধ, বৃত্তপথের ব্যাসার্ধ দেখো লেখাই আছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ মানে কি? দূরত্ব লেন্থ। তাহলে এল টু দি পাওয়ার জেড। তাহলে এবার সাজাও, এম টু দি পাওয়ার ওয়ান, এল টু দি পাওয়ার ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস টু, এম টু দি পাওয়ার এক্স, এল দেখো এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার জেড। তাহলে এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড এভাবে লিখতে হবে কিন্তু, বুঝছো? এল দুইটা আছে, দুই জায়গায় আছে। তাহলে এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার জেড। তাহলে এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড আর টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে এবার সেই একই কথা সূচক সমীকৃত করে, তাহলে সূচক সমীকৃত করলে এম টু দি পাওয়ার এক্স, এম টু দি পাওয়ার ওয়ান। ওকে ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান, এল টু দি পাওয়ার ওয়ান, এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড। তাহলে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়ান। দেখো এবার আর লাভ হইল না, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়ান। এখান থেকে তুমি না পাবা ওয়াইয়ের মান, না পাবা জেডের মান। তাহলে কি করতে হবে? থেমে থাকা যাবে না, সামনে আগাইতে হবে। সামনে আগাই, আসো সামনে আগাই। টি টু দি পাওয়ার মাইনাস টু আর টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে এইখান থেকে তো আমি ওয়াই ইকুয়াল টু তো টু পাই নাকি, ওয়াই ইকুয়াল টু টু। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান পাইলাম, ওয়াই ইকুয়াল টু টু পাইলাম, জেড লাগবে। ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়ান। তো ওয়াইয়ের মানটা এখানে এনে বসাও, এখানে এনে ওয়াইয়ের মানটা বসাও। ওয়াইয়ের মানটা কত? ওয়াইয়ের মানটা টু প্লাস জেড ইকুয়াল টু ওয়ান। তাহলে অতএব জেড ইকুয়াল টু ওয়ান মাইনাস টু, দ্যাট ইজ মাইনাস ওয়ান। জেড ইকুয়াল টু ওয়ান মাইনাস টু, দ্যাট ইজ মাইনাস ওয়ান। তাহলে এক্স এর মান ওয়ান, ওয়াইয়ের মান টু, জেড এর মান মাইনাস ওয়ান। তাহলে অতএব সূত্রের সঠিক রূপটি, অতএব সূত্রটি 1 নং সমীকরণ থেকে, তাহলে অতএব সূত্রটি হবে এফ ইকুয়াল টু কে। দেখো একটু ভালো করে তাকাও, কে এম টু দি পাওয়ার এক্স, তাহলে এম টু দি পাওয়ার এক্স মানে ওয়ান, ভি টু দি পাওয়ার ওয়াই, ভি টু দি পাওয়ার টু, আর কি? আর টু দি পাওয়ার জেড। তাহলে জেড এর মান মাইনাস ওয়ান, তাহলে আর টু দি পাওয়ার জেড মানে মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ানটা থাকবে নিচে। কেউ যদি এটাকে অ্যান্সার লিখো আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেউ যদি মনে করো আরেকটা লাইন লিখবা যে এফ ইকুয়াল টু কে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আর, এটা লিখবা, ওকে কোনো সমস্যা নেই, লিখো। অনেকের কাছে মনে হতে পারে ভাই কে এর মানটা কত, আমি কে এর মানটা তোমাকে বলে দিচ্ছি। এখানে কে এর কোনো মান নাই, মানে কে এর মান ওয়ান। কে এই ধ্রুবকটার মান আসলে এখানে ওয়ান। মূল সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের সূত্র, যে এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের সূত্র, বুঝলা? তোমরা দেখবা কেন্দ্রমুখী বলের সূত্র যে এটা তোমাদের একটু বিশ্বাস করে নাকি, কেন্দ্রমুখী বলের সূত্র এটা যে একটু তোমাদের বিশ্বাস করে। নেট আছে কিনা আমার? নেট দেখাচ্ছে নাই, দেখি। কি ব্যাপার, এখানে নেট লাইন পাচ্ছে না কেন? আচ্ছা নেট নাই, তোমাদের দেখাইতে পারতেছি না। গুগলে সার্চ করবা, গুগলে সার্চ করবা সেন্টিপিটাল ফোর্স লিখে সার্চ দিবা, বা সেন্ট্রিফিউগাল ফোর্স লিখে সার্চ দিবা, দেখবা চলে আসবে। ঠিক আছে, বা চতুর্থ অধ্যায় খুলবা, চতুর্থ অধ্যায় খুলে দেখবা যে সূত্রটা আছে। তাহলে আমরা দেখো অধ্যায়ে গিয়ে সূত্র পড়ি নাই, তারপরও সূত্রটা কেমন হবে আমরা জানি। তাহলে এটা আমাদের কিন্তু বিশাল একটা ক্রেডিট, যে কোনো অধ্যায় আমরা জানি না, কোনো অধ্যায় পড়ি নাই, কোনো অধ্যায়ের সূত্রের ডেরিভেশন আমরা জানি না, বাট সূত্রটা কেমন হবে সেইটা আমরা জানি। কি ক্লিয়ার? ওকে, এবার আসো তাহলে 5 নম্বরটা আমাদের বলতেছে সান্দ্র বল। দেখো এটাও আমরা জানি না, অপরিচিত, 9 10-এ পড়ি নাই। সান্দ্র বল এফ, এটা তরলের সান্দ্রতাঙ্ক মানে সান্দ্রতা গুণাঙ্ক আর কি, সান্দ্রতাঙ্ক মানে সান্দ্রতা গুণাঙ্ক, ইটা
ইটা বস্তুর ভর ও ব্যাসার্ধের উপর, ভর তো এম এবং ব্যাসার্ধের উপর নির্ভরশীল, ব্যাসার্ধের 6 পাই ইটা আর ভি, সরি বস্তুর ভর না, বস্তুর ব্যাসার্ধ, বস্তুর ব্যাসার্ধ আর ও বেগের উপর নির্ভরশীল, ও বেগের উপর নির্ভরশীল। ঠিক আছে, অনেকের মনে হচ্ছে ভাই কি লিখছে এগুলা, কিছুই বুঝতে হবে না তোমার, কি লিখছে এগুলো কিচ্ছু বুঝতে হবে না। তো বলা হচ্ছে সান্দ্র বলের সঠিক সূত্র, সান্দ্র বলের সঠিক সূত্র। ঠিক আছে, প্রথম অধ্যায়টা তোমাকে যাচাই বাছাই করে তোমার বুদ্ধি কত প্রখর। যেমন এখানে তুমি এই যে এইগুলোর নাম হয়তো প্রথম শুনছো, সান্দ্র বল, সান্দ্রতাঙ্ক, এইগুলোর নাম হয়তো প্রথম শুনছো, তো এইগুলোর নাম শুনে ভয় পাওয়া যাবে না, বুদ্ধি খাটাইতে হবে যে দেখি আমি জানি না এগুলা। এই অধ্যায়ের মেইন থিমটাই হচ্ছে এরকম, আমি জানি না, আমি পারি না, কিন্তু তারপর আমাদের চেষ্টা করতে হবে, দেখি আমরা বুদ্ধি খাটাই করতে পারি কিনা। জাস্ট আমাদের হাতিয়ার হচ্ছে মাত্রা। তাহলে কি বলা হচ্ছে, সান্দ্র বল তরলের সান্দ্রতাঙ্ক ইটা বস্তুর ব্যাসার্ধ আর এবং বেগের উপর নির্ভরশীল, বেগ ভি ভি এর উপর নির্ভরশীল। তাহলে সান্দ্র বলের সঠিক সূত্র কি হবে? এইবার আসো, যাতে তোমার নিরামিষ নিরামিষ না লাগে এই কারণে আমি তোমার একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এই একটা পাত্র, আঁকার দরকার নেই, লেখার দরকার নেই, এই আর একটা ড্রাম আছে, এই আর একটা ড্রাম আছে, এই তিনটা ড্রামে তিনটা তরল আছে, এই ড্রামে একটা তরল আছে, এই ড্রামে একটা তরল আছে, এই ড্রামে একটা তরল আছে। ধরো এই তিনটা ড্রামের মধ্যে একটা ড্রামে আছে পানি, একটা ড্রামে আছে হচ্ছে ধরো মধু, আর একটা ড্রামে আছে হচ্ছে পিস গালা। রাস্তা দেখবা, রাস্তার যখন যে ঢালাই বা পিস যখন করে তখন যে পিস গালাগুলা নিয়ে আসে ড্রাম ভরে ভরে, সেরকম পিস গালা মানে আলকাত্রার মতো। তো এরকম তিনটা পাত্রে তিনটা জিনিস আছে, একটাতে আছে মধু, একটাতে আছে হচ্ছে পানি, আর একটাতে হচ্ছে পিস গালা। তো পিস গালাটা হচ্ছে সবচেয়ে বেশি ঘন, তারপরে মধু, তারপরে পানি, পানিটা সবচেয়ে বেশি হালকা। এবার মনে করো কাচের যে মার্বেল বল আছে না, ছোট ছোট মার্বেল, গ্রামের দিকে যারা আমরা থাকি তারা কিন্তু অনেক সময় মার্বেল খেলছে। তো সেই কাচের গুলি বা মার্বেল, এরকম তিনটা মার্বেল তুমি তিনটা পাত্রের মধ্যে ফেলে দিচ্ছ। বলো তো কোন পাত্রের মার্বেলটা আগে গিয়ে ড্রামের তলায় গিয়ে পৌঁছাবে? কোন পাত্রে? পানিটা আগে গিয়ে পৌঁছাবে, আর যেটাতে আলকাত্রা বা হচ্ছে পিস গালা আছে সেটাতে সবচেয়ে দেরিতে গিয়ে পৌঁছাবে। তার মানে দেখো তরলের মধ্যে যখন একটা কঠিন বস্তু নিচের দিকে, তরলের মধ্যে থেকে যখন একটা কঠিন বস্তু নিচের দিকে যায়, তখন তরলের একটা ধর্ম এর গতিকে ব্যাহত করে। অনেকে বলতে ভাই এই বলটা প্লবতা, না প্লবতা না, প্লবতা ভিন্ন জিনিস। প্লবতা হচ্ছে ভাষায় রাখার জন্য কাজ করে, কিন্তু এই মার্বেলটা যখন এই তরলের মধ্য দিয়ে তরলের লেয়ার কেটে 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 যখন নিচের দিকে নামবে, তখন তরলের গতিকে বাধা দিতে চায়, মানে অনেকটা ফ্রিকশনের মতো, ঠিক আছে, ঘর্ষণের মতো। তো ফ্রিকশনের মতো বাধা দিতে চাই, তাহলে গতি বাধা প্রদান করে, গতিকে বাধা প্রদান করে। তো এই বাধা প্রদানকারী বল পানিতে কম হবে, যদি এই পাত্রে পানি থাকে তাহলে পানিতে কম হবে, এবং যদি ধরো যে পিস গালা থাকে, পিস গালা, তো এইটাতে এই বাধা প্রদানকারী বলের মানটা সবচেয়ে বেশি হবে। তো সেটাই আমাদের বলতেছে, এই বাধাদানকারী যে বলটা, এই যে উপরের দিকে তরলের যে বাধাদানকারী বলটা গতিকে ব্যাহত করতে চাওয়া, এই যে বলটা, এই বলটার নামই হচ্ছে সান্দ্র বল। এটা আমরা কোন অধ্যায়ে পড়বো? 7 অধ্যায়ে পড়বো। তো এই সান্দ্র বল কি কি বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর সান্দ্রতা গুণাঙ্ক ইটা এর উপর নির্ভর করে, ব্যাসার্ধ আর এর উপর নির্ভর করে, এবং বেগ ভি এর উপর নির্ভর করে। এই সান্দ্রতা গুণাঙ্ক এইটা মিন করে কি, যে তরলের আঠাত্ম ধর্মটা যত বেশি, এই সান্দ্রতা গুণাঙ্ক তত বেশি। আঠাত্ম ধর্ম মানে আঁকড়ে ধরে রাখার ক্ষমতা। তো পানির আঠাত্ম ধর্মটা কম, মধুর একটু বেশি, আর পিস গালা বা আলকাত্রা এটা সবচেয়ে বেশি, এই তিনটা তরলের মধ্যে সবচেয়ে বেশি। তাহলে যার আঠাত্ম ধর্মটা বেশি, যার আঁকড়ে ধরে রাখার ক্ষমতাটা যত বেশি, তাহলে তার ক্ষেত্রে ইটার মানটা তত হবে বেশি। এবং এই ইটার মাত্রাটা তোমার আমি বের করা শিখাইছি, তোমার খাতায় খোঁজো, দেখো ইটার মাত্রাটা বের করা আছে। তাহলে এখন আমাদের এখান থেকে সান্দ্র বলের সঠিক সূত্রটা কি হবে, সেই সঠিক সূত্রটা আমাদের বের করতে হবে, সান্দ্র বলের সঠিক সূত্রটা। তাহলে আসো দেখি আমরা বের করি, ধরি। তাহলে ধরি সান্দ্র বল এফ, তাহলে ধরি সান্দ্র বল এফ সাংখ্যিক ধ্রুবককে, মাত্রাবিহীন ধ্রুবককে, আর কিসের উপর নির্ভর করে? ইটা এর উপর, আর এর উপর, বেগ ভি এর উপর। তাহলে ইটা টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, আর আর টু দি পাওয়ার জেড। তাহলে এই যে এটাকে বললাম 1 নং সমীকরণ। এবার ইটার মাত্রাটা দেখো তো, ইটার মাত্রাটা তোমার খাতায় বের করা আছে, আর যারা ভুলে গেছো তাদের আরেকবার মনে করাই দিই। ইটার মাত্রাটা বের করতে গেলে আমরা এরকম একটা সূত্র লিখছিলাম, এফ ইকুয়াল টু ইটা এ ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই। ঠিক আছে, বেগ অবক্রম ছিল, ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই, এটা ছিল। তাহলে দেখো তো এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2। আমরা ইটার মাত্রা বের করবো, একবারে লিখি, একবারে ইটা সমান সমান লিখি। তাহলে ইটা ইকুয়াল টু এফ ডেল ওয়াই আর এ ডেল ভি, তাই না? তাহলে এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, নিচে ক্ষেত্রফল এল স্কোয়ার, উপরে ডেল ওয়াই, ওয়াই মানে দৈর্ঘ্য এল, আর ডেল ভি এল টি টু দি পাওয়ার -2। তাহলে এল কাটা, তাহলে এম নিচে একটা এল থাকে, এল স্কোয়ার কাটাকাটি করে নিচে একটা এল থাকে, তাহলে এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার সরি -1 তো হবে, এখানে তো -1 হবে, সরি, এখানে হবে টি টু দি পাওয়ার -1,
তাহলে টি টু দি পাওয়ার -2 নিচে টি টু দি পাওয়ার -1, তাহলে -2 এই -1টা উপরে গেলে +1, তাহলে টি টু দি পাওয়ার -1। তাহলে এইটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক ইটা এর মাত্রা। ঠিক আছে, দেখো তোমার খাতায় অলরেডি এটা আমি করে দিয়েছিলাম, তারপর এখানে আমি একটু এক্সট্রা করে দেখালাম। এবার আসো মূল মেসেজ যাচ্ছে আমরা। এফ এর মাত্রা ml টি টু দি পাওয়ার -2, ইটার মাত্রা ওই যে একটু আগে বের করলাম বা তোমার খাতায় বের করা আছে, ml টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1 x, বেগ l টি টু দি পাওয়ার -1 y, আর দৈর্ঘ্য লেন্থ ব্যাসার্ধ লেন্থ l টু দি পাওয়ার z। তাহলে আসো এখন বসাই আমরা m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার 1 t টু দি পাওয়ার -2। ঠিক আছে, দেখো তো ভাই m আর আছে নাই, তাহলে m একটা m টু দি পাওয়ার x। এবার আসো l টু দি পাওয়ার -1 x, তাহলে l টু দি পাওয়ার -x। আর কি l আছে? হ্যাঁ এখানে আছে l টু দি পাওয়ার y, তাহলে +y, l টু দি পাওয়ার z, তাহলে +z। বুঝছো কি ক্লিয়ার? হিসাবটা বুঝছো? ওকে, এবার আসো টি টু দি পাওয়ার, টি এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে টি টু দি পাওয়ার -x টি টু দি পাওয়ার -y, তাহলে -x -y শেষ। তাহলে এবার সূচক সমীকৃত করে, সূচক সমীকৃত করে, তাহলে m টু দি পাওয়ার x m টু দি পাওয়ার 1, তাহলে x = 1, কত সহজ। আচ্ছা l টু দি পাওয়ার 1 = -x + y + z, t টু দি পাওয়ার -2 t টু দি পাওয়ার -x -y। অনেকে ভাবে কি এই লাইন লেখার পরে ভাই আর তো ম্যাথ হইতেছে না, ঠিক আছে, এটা লেখার পরে ভাই আর তো মান পাইতেছি না, তো মান যখন পাবা না তখন থেমে থাকবা না, সামনে আগাবা। তাহলে সামনে আগাইলে কি পাই? টি টু দি পাওয়ার -x -y, এটা সমান সমান কি পাই? টি টু দি পাওয়ার -2 পাই, -2। এইবার আসো x এর মান তো তুমি জানো 1, বসাও এখানে x এর মান 1 বসাও, তাহলে x এর মান 1 -y = -2, তাহলে y = yটাকে ওই পাশে নিয়ে যাও, -2 কে এই পাশে নিয়ে আসো, তাহলে 2 - 1 y = 1, তাহলে y এর মান পাইলাম 1। এবার y এর মান এবং x এর মান এখানে বসাও, তাহলে এটা 1 মাইনাস এই যে x এর মান 1 প্লাস y এর মান 1 প্লাস z, তাহলে -1 + 1 কাটাকাটি, তাহলে অতএব z = 1, অতএব z = 1। তাহলে অতএব সূত্রটি, অতএব সঠিক সূত্র, অতএব সঠিক সূত্র 1 নম্বর থেকে পাই f = k ইটা টু দি পাওয়ার 1 v টু দি পাওয়ার 1 r টু দি পাওয়ার 1, অর্থাৎ সবগুলোই 1। তাহলে অতএব f = k ইটা আর v। ঠিক আছে, এটাই হচ্ছে সঠিক সূত্র। কি কথা বুঝছো? 1 1 1, হ্যাঁ অনেকেই বের করছো, গুড, ভেরি গুড। সঠিক সূত্রটা কি জানো? একেবারে সঠিক সূত্রটা, একেবারে সঠিক সূত্রটা হচ্ছে, ঠিক আছে তুমি এখন শুনেই ভুলে যাবা, এখন আমি একবার বলবো, বললেই শুনেই ভুলে যাবা, f = 6 পাই ইটা আর v, এটা হচ্ছে সঠিক সূত্র। দেখো ইটা আর v এটা আমরা কিন্তু ঠিকই আনতে পারছি, 6 পাই টানতে পারি না, এটাই আমাদের ব্যর্থতা। মাত্রা সমীকরণের সাহায্যে প্রমাণের এইটুকু হচ্ছে ব্যর্থতা, যে আমরা ধ্রুবকটা পাবো না। ঠিক আছে, তাহলে এখানে ধ্রুবকটা হচ্ছে 6 পাই, কিন্তু আমরা তো জানি না যে 6 পাই, এই কারণে জানি না হিসাবে আমরা কে লিখব। তুমি যদি লিখেই দাও যে 6 পাই, তাহলে 6 পাই লিখে দিলে তো হয়ে গেল, মনে করো যে তুমি তো জানো এই সূত্রটা কি, তাহলে এই প্রমাণের কি আর মাহাত্ম্য থাকলো? এই কারণে তুমি জানো না, এখন তুমি জানো না, তুমি পড়ো না এই সূত্রটা। ঠিক আছে, তুমি 7 অধ্যায় এখনো পড়ো নাই, তাহলে সেই হিসাবে চিন্তা করবা যে আমি এখনো 7 অধ্যায় পড়ি নাই, 7 অধ্যায় পড়লে গিয়ে আমরা এটা জানতে পারতাম। বুঝতে কি পারছো? বলো, কত সহজ না? তাহলে আর 2-একটা প্র্যাকটিস করি নাকি? চলো এবার আসো দেখি একটু সহজ সহজটা প্র্যাকটিস করি। 6 নম্বর বলা হচ্ছে সরল দোলকের দোলনকাল, সরল দোলকের দোলনকাল, সরল দোলকের দোলনকাল, যেটাকে ক্যাপিটাল লেটার টি দিয়ে লেখা হয়। এটা কার্যকর দৈর্ঘ্য, দোলকের কার্যকর দৈর্ঘ্য, দোলকের কার্যকর দৈর্ঘ্য এল, ক্যাপিটাল লেটার এল, ও অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল, ও অভিকর্ষজ ত্বরণ জি এর উপর নির্ভরশীল, অভিকর্ষজ ত্বরণ জি এর উপর নির্ভরশীল। তাহলে সঠিক সূত্রটি, সঠিক সূত্রটি, সরল দোলক চিনো? সরল দোলক হচ্ছে যদি সুতা দিয়ে কোনো একটা বস্তুকে, ধরো একটা ছোট্ট মার্বেল, সেটা সুতা দিয়ে তুমি কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝুলাই দিও, ঝুলাই দিলে এটা হচ্ছে সরল দোলক। এবার এই সরল দোলকের দোলনকাল বলতে কি বোঝা যায়? সরল দোলকের দোলনকাল বলতে কি বোঝা যায়? সরল দোলকের দোলনকাল বলতে কি বোঝা যায়? দেখো এই যে ববটা, এটাকে বলা হয় সরল দোলকের বব, এই যে মাথায় যে বস্তুটা ঝুলানো থাকে এটা হচ্ছে সরল দোলকের বব। এই ববটাকে একটু ডান দিকে বা বাম দিকে টেনে নিয়ে ছেড়ে দিবা, ছেড়ে দিলে এটা দুলতে থাকবে, এভাবে দুলতে থাকবে। ঠিক আছে, ধরো এখানে নিয়ে ছেড়ে দিছো, ছেড়ে দিলে এটা এভাবে দুলতে থাকবে, এই যে এখান থেকে দুলতে দুলতে এখানে যাবে, তারপর আবার ব্যাক করে এখানে আসবে। আমি তোমাকে একটু দেখাই এইভাবে, হাইলাইটার পেন দিয়ে দেখাই, যেখান থেকে দুলতে দুলতে এখানে আসবে, তারপর আবার দুলতে দুলতে এখানে যাবে, আবার এখানে আসবে, আবার এখানে যাবে, যেইভাবে দুলতে থাকবে। তো এটাই হচ্ছে সরল দোলক। তো দেখো এইখান থেকে এক প্রান্ত থেকে, এইখান থেকে
এই প্রান্তে এসে আবার এই প্রান্তে ব্যাক গেলে যে সময়টা লাগবে, এখানে এসে পৌঁছাইতে যে সময়টা লাগবে, সেটাই হচ্ছে পর্যায়কাল ক্যাপিটাল লেটার টি। এটাই হচ্ছে একটা পর্যায়কালের সময়, ক্যাপিটাল লেটার টি। কি ক্লিয়ার? তাহলে পর্যায়কাল টি, এই পর্যায়কাল টি সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? এই যে সুতার কার্যকর দৈর্ঘ্য এল এর উপর নির্ভর করে। যে সুতার দৈর্ঘ্য ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত এই যে দূরত্বটা, এটাকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য, যেটাকে আমরা ক্যাপিটাল লেটার এল দিয়ে লিখি। আর ওই স্থানের অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে। তাহলে ধরি যে টি এটা সমান সমান ধ্রুবককে এল টু দি পাওয়ার এক্স আর জি টু দি পাওয়ার ওয়াই। 1 নম্বর সমীকরণ। কে হচ্ছে ধ্রুবক, সাংখ্যিক ধ্রুবক, মাত্রাবিহীন ধ্রুবক। তাহলে আসো, এটা কি পর্যায়কাল না টি? তো পর্যায়কাল টি এর মাত্রা টি, টি এর মাত্রা টি। এল এর মাত্রা কার্যকর দৈর্ঘ্য, এল এর মাত্রা লেন্থ এলই, তাহলে এল টু দি পাওয়ার এক্স। জি এর মাত্রা কত? জি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ হলেও সে ত্বরণ, তাহলে এটা হচ্ছে ওয়াই। তাহলে এবার দেখো টি এল দুইটা, এল টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, তাহলে এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আর টি টু দি পাওয়ার -2y। এবার দেখো সূচক সমীকৃত করতে গিয়ে দেখো তুমি ঝামেলায় পড়ে গেছো, পড়ছো কিনা দেখো। সূচক সমীকৃত করতে গিয়ে দেখো ঝামেলায় পড়ে গেছো, সূচক সমীকৃত করতে গিয়ে ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলা? যে ভাই এই পাশে এল আছে, ওই পাশে তো এল নাই। ওই পাশে এল আছে, ঠিক আছে, একটু অন্তরের চোখ দিয়ে দেখো, ওই পাশে এল আসলে আছে, একটু ভালো করে বুঝে বুঝে দেখো। এল কিভাবে আছে? এল টু দি পাওয়ার 0 ভাবে আছে এল, টি টু দি পাওয়ার 1 আর এল টু দি পাওয়ার কি 0। এল টু দি পাওয়ার 0 মানেই তো 1। তাহলে যখন কেউ থাকবে না, ধরো কেউ নেই এখানে, একেবারেই অ্যাবসেন্ট, তার মানে তার পাওয়ার হচ্ছে 0। তাহলে এইবার সূচক সমীকৃত করো, সূচক সমীকৃত করে। এই ম্যাথগুলো করতে লাগলে তুমি দুই একটা বুঝে গেলে খুবই মজা। তাহলে এল টু দি পাওয়ার 0 তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তারপরে -2y ইকুয়াল টু 1। তাহলে অতএব ভাই ওয়াই ইকুয়াল টু -1/2। দেখি তাহলে ওয়াই এর মানটা বসাই -1/2। তাহলে ওয়াই এর মানটা যদি -1/2 হয়, তাহলে এক্স এর মানটা হচ্ছে 1/2। তাহলে এক্স হচ্ছে 1/2 এবং ওয়াই হচ্ছে -1/2। কি ক্লিয়ার? তাহলে অতএব সমীকরণটি টি ইকুয়াল টু ধ্রুবককে এল টু দি পাওয়ার এক্স, তার মানে এল টু দি পাওয়ার 1/2 আর জি টু দি পাওয়ার -1/2। তো তুমি যদি সুন্দর করে সাজা লিখতে চাও, এটা লিখলে হবে না তা না, হবে, এটা ক্যান্সেল লিখে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু সুন্দর করে সাজা লিখতে চাইলে এভাবে লিখতে পারো। এল টু দি পাওয়ার 1/2 মানে রুট এল আর জি টু দি পাওয়ার -1/2 মানে নিচে √/g। তো একবার যদি একসাথে যদি লিখি তাহলে √/l/g, তাহলে √/l ডিভাইডেড বাই জি। আর তোমরা এই সূত্রটা জানো, এই সূত্রের মূল সূত্রটা কি তোমরা সেটা জানো, যে টি ইকুয়াল টু 2π √/l/g। তাহলে এখানে ধ্রুবকটা হবে এই যে কে, এই ধ্রুবকটা হবে আসলে 2π, এই ধ্রুবকটা কি হবে 2π হবে, কি তাই না? মজা না বলো তো? তো 2π তুমি লিখবা না, আপাতত তুমি জানো না, আপাতত তুমি এখনো সরল সন্ধিত স্পন্দনের অধ্যায় 8 অধ্যায় তুমি এখনো পড়ো। কি বলো, কে বুঝো নাই? কে বুঝো নাই দেখি হাত তোলো, যে ভাই আমি বুঝি নাই। ঠিক আছে, ওকে, না বোঝার কিছু নাই। দেখি এবার তোমরা একটু কঠিনটা পারো কিনা, দিব বলো, কঠিনটা দিব কিনা বলো। কত নম্বর করছিলাম একটা? 6, 7 হবে এবার। 7 বলা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার শক্তি, সরল ছন্দিত স্পন্দন কণার শক্তি ই, কণার ভর m, কৌণিক কম্পাঙ্ক ওমেগা, বা কৌণিক বেগ ওমেগা, ঠিক আছে, কৌণিক বেগ ওমেগা, এবং বিস্তারের উপর নির্ভর করে, এবং বিস্তার এ, অ্যামপ্লিটিউড বিস্তার এ এর উপর নির্ভর করে, এর উপর নির্ভর করে। ঠিক আছে, অনেকে বিস্তারটা বুঝো না, দেখো আমি বিস্তারটা বুঝাই দিই। একটু আগে যে সরল দোলক আঁকলাম না, ওইটা দিয়ে আমি তোমাকে বিস্তারটা বুঝাই দিচ্ছি। সরল দোলকের এইটা হচ্ছে সাম্য অবস্থা। এবার সাম্য অবস্থা থেকে সরল দোলকটা একবার এইদিকে যাবে আর একবার এইদিকে যাবে, ঠিক আছে, এভাবে দুলতে দুলতে একবার এইদিকে যাবে একবার এইদিকে যাবে। তো সরল দোলক এই দিকে ডান দিকে, সাম্য অবস্থান থেকে ডান দিকে যত দূরে যাবে বা বাম দিকে যত দূরে যাবে, এই যে দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে বিস্তার, এই দূরত্বটাই হচ্ছে বিস্তার বা অ্যামপ্লিটিউড, দ্যাট ইজ এ। তাহলে সরল দোলকের বা সরল সঞ্চিত স্পন্দন সম্পন্ন কণা, সরল দোলকও কিন্তু একটা সরল সঞ্চিত স্পন্দন সম্পন্ন কণা, অর্থাৎ এই বস্তুটা যখন এইভাবে দুলতে থাকবে সেটা কিন্তু সরল সঞ্চিত স্পন্দন সম্পন্ন একটা কণা। অথবা ধরো একটা স্প্রিং আছে, সেই স্প্রিং এর মাথায় একটা বস্তু ঝুলাইছো, ঝুলানোর পরে বস্তুটাকে একটু টান দিয়ে ছেড়ে দাও, এটা এইভাবে অসিলেট করতে থাকবে। তাহলে এই অসিলেট করতে থাকলে এটাকে বলা হচ্ছে সরল সঞ্চিত স্পন্দন সম্পন্ন কণা। পর্যাবৃত্ত গতিতে তোমরা পড়ছো সরল সঞ্চিত স্পন্দন সম্পন্ন কণা। তাহলে এই সরল সঞ্চিত স্পন্দন সম্পন্ন কণার শক্তি ই, এটা নির্ভর করে বস্তুটার ভর, বস্তুটার কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ ওমেগা, তুমি এটা জানো, ওমেগা আমি অলরেডি তোমাকে শিখাইছি, আর বিস্তার এ, এই তিনটা জিনিসের উপর নির্ভর করে। তাহলে সূত্রটি কেমন হবে, সূত্রের সঠিক রূপটি কেমন হবে? তাহলে ধরি ই এটা সমান ধ্রুবককে
এম টু দি পাওয়ার এক্স, ওমেগা টু দি পাওয়ার ওয়াই এবং এ টু দি পাওয়ার জেড। 1 নম্বর সমীকরণ। তাহলে এবার সূচক সমীকৃত করে, সরি আগে দুই পাশে হিসাব করি। শক্তির মাত্রা ভাই যে শক্তি বলুক, কণার শক্তি বলছে তো শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। শক্তির মাত্রা মানে শক্তির মাত্রা। এবার আসো এম টু দি পাওয়ার এক্স, ওমেগা, বলো ওমেগার মাত্রা কি বলো তো? ওমেগার মাত্রা মানে এফ এর মাত্রা, তাহলে টি টু দি পাওয়ার -1। বুঝছো? জানো তো? নাহলে খাতা উল্টাও, যদি না জানো ভুলে গেলে খাতা উল্টাও, ভুলে যাওয়া যাবে না, ভুলে গেলে অন্যায়। তাহলে টি টু দি পাওয়ার -1 তার পাওয়ার ওয়াই, আর এ হচ্ছে বিস্তার এল লেন্থ, পাওয়ার কত? জেড। তাহলে এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 2, টি টু দি পাওয়ার -2, এম টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার -y, এল টু দি পাওয়ার জেড। তাহলে দেখি কি কি পাওয়া যায়। সূচক সমীকৃত করে x = 1, ঠিক আছে, -y = 2, তাহলে অতএব y = -2। কি হয়েছে বলো তো? হয়েছে না? ভুল করে ফেলেছি। কি ভুল? দেখো এল এর পাওয়ার আর আমি এখানে নিচ্ছি টি এর পাওয়ার, হবে না? এল এর পাওয়ারের সাথে এল এর পাওয়ার নিতে হবে, এটা কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি, বুঝছো? তাহলে এল এর পাওয়ার 2, এল এর পাওয়ার জেড, তাহলে জেড = 2। তারপরে টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -y, তাহলে -2 = -y, -2 = -y, তাহলে অতএব y = 2। বুঝছো? তাহলে অতএব দেখি সূত্রটি কি দাঁড়ায়। অতএব সূত্রটি E = k m টু দি পাওয়ার x মানে 1, ওমেগা টু দি পাওয়ার y, y হচ্ছে 2, আর a টু দি পাওয়ার z, z হচ্ছে 2, তাহলে a স্কয়ার। তাহলে অতএব সূত্রটা হচ্ছে E = k, ঠিক আছে, E = k, এই k হচ্ছে হাফ, তো তুমি হাফ জানো না, এখন হাফ জানো না, বুঝছো? k এর মান হাফ তুমি তো এখন জানো না, m ওমেগা স্কয়ার a স্কয়ার, ঠিক আছে, m ওমেগা স্কয়ার a স্কয়ার। এটা হচ্ছে সূত্রের সঠিক রূপ। কি বুঝছো? ওকে, দেখছো তোমরা অনেকেই পারতেছো, মজা না বলো তো? এগুলো সলভ করা অনেক মজা না? তাহলে এবার তোমাদের একটা করতে দিব, ঠিক আছে, লাস্ট একটা তোমাদের করতে দিব, এটা করেই আমাদের ছুটি। সহজ পড়া, ছোট পড়া, তাহলে লাস্ট একটা করতে দিব, করতে দিয়েই ছুটি, ঠিক আছে? তাহলে চলো। টানা তারের কম্পন, টানা তারের কম্পন, এটা তারের টান বল টি, টান বলকে টেনশন ফোর্স টি দিয়ে লেখে। তুমি চাইলে এটাকে এফ দিয়েও লিখতে পারো, কিন্তু আমি এখানে টান বলটাকে টি দিয়ে লিখতেছি। তাহলে টান বল, এই টি কিন্তু বল, হ্যাঁ, তাহলে তারের টান বল টি, তারপর তারের দৈর্ঘ্য ধরো ক্যাপিটাল লেটার এলও দিতে পারো, স্মল লেটার এলও দিতে পারো, তোমার খুশি, তোমার ইচ্ছা। এবং একক দৈর্ঘ্যের ভর, এবং তারের একক দৈর্ঘ্যের ভর মিউ, এটা এম না কিন্তু, এটা মিউ, একক দৈর্ঘ্যের ভর মিউ, এদের উপর নির্ভরশীল, তাহলে সঠিক সূত্রটি তো তোমার একটু বুঝাই দিই। কার সঠিক সূত্রটি? কম্পন মানে কম্পাঙ্কের সঠিক সূত্রটি। এফ তার মানে কম্পাঙ্ক এফ, তোমার আর কিছু বুঝতে হবে না, কার কম্পাঙ্ক কিসের কম্পাঙ্ক বুঝতে হবে না। এফ এটা নির্ভর করে বলের উপর, বল, আর নির্ভর করে কিসের উপর? দৈর্ঘ্য এল এর উপর, আর নির্ভর করে কিসের উপর? একক দৈর্ঘ্যের ভর মিউ এর উপর, এই তিনটা রাশির উপর নির্ভর করে। তাহলে সূত্রের সঠিক রূপটি কি হবে, বুঝছো? তো দেখো সূত্রটা আমি একটু বুঝাই দিই তোমাদের, যাতে একটু আমিষ লাগে, একবারে নিরামিষ লাগে এরকম যাতে না হয়। ধরো কোনো একটা তারকে টান করে এভাবে বাঁধা হয়েছে, একটা তার, তো এই তারটাকে এবার আমি যখন এভাবে ধরে টান দিয়ে ছেড়ে দিব, তাহলে টিং করে শব্দ হবে না? মানে গিটারের মতো। গিটারে তোমরা তার দেখছো না, 6টা 5টা তার থাকে না গিটারে, তারপরে উকুলেলে, তো সেই গিটারের তার যখন এরকম বাজানো হয় তখন টিং করে আওয়াজ হয় না? তো এই যে আওয়াজ যখন হচ্ছে তখন তারের কম্পাঙ্ক, তো সেই কম্পাঙ্ক কিসের উপর নির্ভর করে? তারের টানের উপর নির্ভর করে। দেখো এই তার কিন্তু টান করে রাখা হয়েছে, দেখবা যারা গিটারিস্ট তারা যখন গিটার বাজে তখন দেখবা গিটারের প্রথমে কর্ড টাইট করে নেয়, এভাবে একটু ঘুরাই টাইট করে নেয়। তো এই যে টাইট করে নিলাম, তার মানে কি টান দিয়ে নিলাম, বেশি টান দিয়ে নিলাম, যত বেশি টাইট করে নিব তত বেশি টান, তাহলে টান বল দিব। তাহলে এই তারের টান বলের উপর, এই তারের কম্পাঙ্ক এফ, এটা নির্ভর করে তারের টান বল টি এর উপর, এই যে তারের দৈর্ঘ্য, এই তারের দৈর্ঘ্য এল, এই এল এর উপর নির্ভর করে। এবং এই তারের একক দৈর্ঘ্যের ভর, ধরো তারটা দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, আর ভর মনে করো যে 1 গ্রাম। এবার একক দৈর্ঘ্যের ভর তাহলে কত গ্রাম? তাহলে সেই ভরের উপর নির্ভর করে, তাহলে সেই একক দৈর্ঘ্যের ভর সেটা হচ্ছে মিউ, এইগুলোর উপর নির্ভর করে। তাহলে এখন তোমার সূত্রের সঠিক রূপটা খুঁজে বের করতে হবে।
তাহলে বলো পারা যাবে কিনা? তাহলে কি লিখবা? ধরি, ঠিক আছে, এখান থেকে লিখবো, এখানে লিখি, ধরি কম্পাঙ্ক এফ, তারের কম্পাঙ্ক এফ, এটা নির্ভর করে কার কার উপর? টি এর উপর, মিউ এর উপর, এল এর উপর। তাহলে টি টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই এবং মিউ টু দি পাওয়ার জেড। তাহলে এটাকে আমরা বললাম 1 নং সমীকরণ। কি ক্লিয়ার? এটাকে আমরা বললাম 1 নং সমীকরণ। তাহলে আসো এবার হিসাব নিকাশ করি, ভালো করে বুঝবা, দাঁড়াও আগে লিখবা না কেউ, ভালো করে বুঝবা। এফ এটা তো কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্কের ডাইমেনশন টি টু দি পাওয়ার -1। কে এটা তো মাত্রাবিহীন ধ্রুবক, এর তো কোনো একক মাত্রা নাই। এই টি কিন্তু সময় টি না, ভালো করে বুঝিও, এই টি কিন্তু সময় টি না, এটি কিন্তু বল টি, বল এফ। তাহলে এই টিটা আসলে বল এফ। তাহলে এফ এর মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2। এর পাওয়ার কত? পাওয়ার হচ্ছে এক্স। ভালো করে বুঝিও, এই লাইনটা কিন্তু আমি আবার বলবো না। এল কি? এল হচ্ছে দৈর্ঘ্য, ভালো করে নামগুলা দেখবা, দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের মাত্রা তো এল, লেন্থ, তাহলে এল টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে। এবার মিউ, মিউ কি? একক দৈর্ঘ্যের কি? ভর, তাহলে ভরের মাত্রা কি? এম, তাহলে এম টু দি পাওয়ার জেড। কি বুঝতে পারছো? আমি আরেকবার বলি, এফ ফ্রিকোয়েন্সি, তাহলে টি ইনভার্স, কে মাত্রাবিহীন, কে তো কনস্ট্যান্ট, মাত্রাবিহীন কনস্ট্যান্ট, টি হচ্ছে বল, এম এল টি টু দি পাওয়ার -2 পাওয়ার এক্স। এল দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মাত্রা লেন্থ এল, এল টু দি পাওয়ার ওয়াই, মিউ একক দৈর্ঘ্যের ভর, তাহলে ভর এম, এম টু দি পাওয়ার জেড। এখানে একটু ভুল করছি, এটার মাত্রা এম না, একক দৈর্ঘ্যের ভর, ভালো করে বুঝিও, একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর, শুধু ভর হইলে এম হইতো, কিন্তু একক দৈর্ঘ্যের ভর এম না। দেখি কে বলতে পারে, বলো তো দেখি, একক দৈর্ঘ্যের ভর দেখি, বলো একক দৈর্ঘ্যের ভর কি হবে? একক দৈর্ঘ্যের ভর এম না। যেমন আমি তোমার দেখো দেখাই, এল দৈর্ঘ্যের ভর যদি হয় এম, তাহলে অতএব একক দৈর্ঘ্যের ভর হবে এম ডিভাইডেড বাই এল, তার মানে মিউ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এল। তাহলে এম হচ্ছে ভর ডিভাইডেড বাই দৈর্ঘ্য, বুঝছো? ভর ডিভাইডেড বাই দৈর্ঘ্য, অর্থাৎ এম এল টু দি পাওয়ার -1। যেমন ওই যে আমরা টি তম সময়ের অতিক্রান্ত দূরত্ব, একক সময়ের অতিক্রান্ত দূরত্ব, এটা যেমন এল হয়নি, কি হয়েছিল? এল টি টু দি পাওয়ার -1 হয়েছিল না? একক সময়ের দূরত্ব, টি তম সময়ের দূরত্ব, সেটা এল টি টু দি পাওয়ার -1 হয়েছিল। ঠিক তেমনি এটা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1, একক দৈর্ঘ্যের ভর, বুঝছো? তাহলে এই জায়গাটাতে সতর্ক থাকতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম একক দৈর্ঘ্যের ভর এম এল টু দি পাওয়ার -1, তার পাওয়ার হচ্ছে জেড। তাহলে এবার আসো, দেখো এই পাশে আছে টি টু দি পাওয়ার -1, ওই পাশে আমরা একটু সাজাই আগে। এম, এম এখানে আছে, এম এখানে আছে, তাহলে এম টু দি পাওয়ার এক্স প্লাস জেড, এল টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার -জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, টি টু দি পাওয়ার -2x, টি টু দি পাওয়ার -2x, আর আছে টি, টি আর নাই। এইবার দেখো এই পাশে টি আছে কিন্তু এই পাশে এম নাই, কিন্তু এই পাশে আবার এম আছে, এই পাশে এল নাই কিন্তু এই পাশে আবার এল আছে, তাহলে মন খারাপ করার কিছু আছে? বলো, মন খারাপ করবা? তাহলে এম টু দি পাওয়ার কি আছে? এই পাশে 0, এল টু দি পাওয়ার কি আছে? এই পাশে 0, আর টি টু দি পাওয়ার -1, তাহলে এম টু দি পাওয়ার এক্স প্লাস জেড, এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এবং টি টু দি পাওয়ার -2x। তাহলে এবার সূচক সমীকৃত করে, সূচক সমীকৃত করে, সূচক সমীকৃত করে এম টু দি পাওয়ার 0, এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস, সরি ওয়াই বলতেছি, জেড, এক্স প্লাস জেড ইকুয়াল টু 0। তাহলে মন খারাপ করার কিছু নেই, সামনে আগাতে থাকো। এল টু দি পাওয়ার 0, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0, সামনে আগাইতে থাকো। টি টু দি পাওয়ার -1, তাহলে -1 ইকুয়াল টু -2x, ওকে ডান। তাহলে এক্স ইকুয়াল টু হাফ, তাহলে একটা মান আমরা পাইলাম আগে, এক্স ইকুয়াল টু হাফ, এটা তো পাইলাম, এক্স ইকুয়াল টু হাফ, এটা তো পাওয়া গেল, ওকে। এবার এক্স এর মানটা এখানে বসাই, তাহলে এক্স এর মানটা হাফ প্লাস জেড ইকুয়াল টু 0, তাহলে অতএব জেড এর মানটা -হাফ, তাহলে জেড এর মানটা -হাফ, জেডও পাইলাম। এবার এক্স আর জেড এখানে বসাই, আসো এক্স এর মান হাফ বসাইলাম প্লাস ওয়াই, আর জেড এর মান -হাফ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হাফ, প্লাস হাফ ইকুয়াল টু 0, প্লাস হাফ 1, তাহলে ওয়াই ইকুয়াল টু -1, ওয়াই ইকুয়াল টু -1, ঠিক আছে? তাহলে আমরা পাইলাম, ঠিক ক্লিয়ার? তাহলে অতএব সূত্রটি, অতএব সূত্রটি এফ ইকুয়াল টু কে টি টু দি পাওয়ার এক্স, তাহলে টি টু দি পাওয়ার এক্স কোথায়? এক্স হাফ, ওকে। এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার 1, মিউ টু দি পাওয়ার জেড, অর্থাৎ মিউ টু দি পাওয়ার -হাফ, ঠিক আছে? এভাবে রেখে দিলে হবে, কোনো সমস্যা নেই। আর তুমি যদি মনে করো না আর একটু সাজাবো, তাহলে অতএব তুমি লিখতে পারো এফ ইকুয়াল টু কে, এফ ইকুয়াল টু কে, দেখো তো টি টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার টি, আর টি টু দি পাওয়ার -হাফ মানে নিচে রুট, আর এল টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 1 না, তো এল টু দি পাওয়ার, সরি আমি একটু ভুল লিখছি, এল টু দি পাওয়ার -1, ওয়াই মান তো -1, ওয়াই ইকুয়াল টু -1, তাহলে এল টু দি পাওয়ার -1, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো তো এটা লেখা যায় কিনা, রুট ওভার টি আর নিচে রুট ওভার মিউ আর নিচে হচ্ছে এল, দেখো এটা লেখা যায় কিনা, বলো এটা লেখা যায় কিনা? রুট ওভার টি, নিচে রুট ওভার মিউ আর নিচে নিচে হচ্ছে এল, কারণ এল টু দি পাওয়ার -1। তাহলে আরেকটু সুন্দর করে যদি লিখতে চাই তাহলে এভাবে আমরা লিখতে পারি,
যে এফ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এল রুট ওভার টি বাই মিউ। এই যে এটা হচ্ছে সঠিক সূত্র, ঠিক আছে, এটাই হচ্ছে সঠিক সূত্র। দেখো সূত্রটা ভালো করে দেখো, কে ডিভাইডেড বাই এল রুট ওভার টি বাই মিউ। দেখো তুমি এই অধ্যায় পড়োনি, এই অধ্যায় হচ্ছে তরঙ্গের অধ্যায়, শব্দ ও তরঙ্গের অধ্যায়। এই অধ্যায় তুমি পড়োনি, কিন্তু তারপরও এই অধ্যায়ের সূত্রটা কেমন হবে তুমি জানো, ঠিক আছে। এই অধ্যায় তুমি পড়োনি, কিন্তু তারপরও সূত্রটা কি হবে সেটা তুমি জানো। কি ক্লিয়ার? বলো বলো বলো, ঠিক আছে। এই যে দেখো দেখো এই যে সূত্রটা আমি এখানে একটু করে রাখছিলাম আমার, ও এখন এখন নেট পাইছে। এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই দেখো 2l, এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2l রুট ওভার টি বাই মিউ। দেখছো এখানে এই যে ধ্রুবক হিসাবে আমরা কে রাখছি না, কে এর মানটা হচ্ছে হাফ, ঠিক আছে, কে এর মানটা হচ্ছে হাফ। তাহলে 1 ডিভাইডেড বাই 2l রুট ওভার টি বাই মিউ। দেখো সূত্রটা, এটা আমরা পড়বো কোথায়? এটা আমরা পড়বো হচ্ছে তরঙ্গ শব্দের চ্যাপ্টারে, এটা আমরা পড়বো হচ্ছে তরঙ্গ শব্দের চ্যাপ্টারে। এবার দেখো তোমার মনে করো যে ভিসকোসিটির ইকুয়েশনটা দেখাই, ভিসকোসিটি ফোর্সের ইকুয়েশনটা আমি তোমার দেখাই। এই যে আবার একটু আগে দেখলাম নেট ছিল, এখন আবার নেট নেই, দেখছো। তাহলে তুলে নাও, দ্রুত তুলে নাও। একটু আগে নেট ছিল, এখন আবার নেট নেই। আচ্ছা বাদ দাও। তাহলে পারবা না বলো তো, বলো পারবা কিনা? ঠিক আছে, ওকে। তাহলে এই যেগুলো করালাম এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা। আজকে যেগুলো করানো হলো এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা। তাহলে নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে ত্রুটি, এই অধ্যায়ের মূল ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ নেক্সট দিন আমরা পড়বো। তাহলে নেক্সট দিন আমরা হিসাব নিকাশ করবো কিসের? ত্রুটির। ওকে ক্লিয়ার? তাহলে আজকে শেষ। বলো দেখি তোমাদের কোনো কথাবার্তা থাকলে বলো, করো। এখন কত কমেন্ট করবা করো তো দেখি, তোমাদের কমেন্ট তো দেখেই নাই। এখন কিছু বলার থাকলে বলো। দাদা ভেক্টর শুরু কবে হবে? এই অধ্যায় শেষ হলে ভেক্টর শুরু হবে, এই অধ্যায় শেষ হলে ভেক্টর শুরু হবে। এইচডব্লিউ কি? এইচডব্লিউ হচ্ছে তোমরা যে বই কিনছো, যে বই তোমার বাসায় আছে সেই বই খুঁজে এই টাইপের প্রবলেমগুলো খুঁজে বের করবা, বের করে ওইগুলো প্র্যাকটিস করবা, কিন্তু দেখবা যে সবই আমি করাই দিছি। এমডি আরাফাত ডেইলি রুটিন ভাই সব বুঝছি, গুড, সব বুঝাই। এই অধ্যায় যদি না বুঝো তাহলে হবে, এই অধ্যায় যদি না বুঝো তাহলে তার মনে করো যে ফিজিক্স পড়াই বৃথা। যে তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছো না, তোমরা পড়ছো কিনা আমি জানি না, কবিতাটা সার্চ দেবা, গুগলে সার্চ দিয়ে দেখবা যে 16 আনাই বৃথা বিদ্যে বোঝাই বাবু মশাই চড়েন শখের বোটে, মাঝিরে কয় বলতে পারিস সূর্য কেন ওঠে। একটা কবিতা আছে, সুন্দর একটা কবিতা, আমরা পড়ছিলাম। তো এই কবিতাটা পড়বা। তো তুমি যদি এই টপিক না বুঝো তাহলে তুমি কিন্তু তোমার জীবনের 16 আনাই বৃথা। আপেক্ষিক ত্রুটি কবে শুরু করবেন? এই যে ত্রুটি নেক্সট দিন আমরা পড়বো। অপূর্ব ভাইয়া মেবি কি লিখছো? মেবি নেবে ভেক্টর। হ্যাঁ আমি ভেক্টর নিব, তোমাদের অপার ভাইয়া গতিবিদ্যা নিচ্ছে না, আমি ভেক্টর নিব। দেখি তোমাদের আনমিউট করি, আনমিউট করি। তোমরা এখন চাইলে কথা বলতে পারবা, তোমরা এখন কেউ কেউ যদি চাও কথা বলতে পারবা। যেমন আমি দেখতে পাচ্ছি এমডি আবু সাহেব, বলো। কি? হ্যাঁ কেন এইভাবেই চলবে? তো দিনেই তো ক্লাস হইতে হবে না, কারণ ক্লাসগুলো তো সব রাতেই হবে, বুঝছো? কিভাবে পড়বা? তোমার এখন কাজ হচ্ছে, তোমার এখন লাইফে কাজ হচ্ছে খাওয়া, ঘুমানো, হ্যাঁ, আর ক্লাস করা। তোমার লাইফে কাজ হচ্ছে এখন এটা, তোমার আর কোনো কাজ নেই। দাঁড়াও আমি একটু ফেসবুকে লাইভটা কেটে দিই। দিনে কয় ঘন্টা না, এইগুলা এই দেখো এই প্রশ্নগুলো অবান্তর, কারণ মানে ঘন্টা মেপে ঘড়ি মেপে পড়াশোনা হয় না, ঠিক আছে? ঘড়ি মেপে পড়াশোনা হয় না। তোমার তোমার যতক্ষণ পড়তে ভালো লাগবে তুমি ততক্ষণ পড়বা, সহজ কথা। হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার যেভাবে পড়া হবে তুমি সেইভাবে রুটিন করে নিবা। তোমার যদি মনে হয় আমার লাইভ ক্লাস করতে সমস্যা হচ্ছে, তুমি তাহলে পরবর্তীতে রেকর্ড করবা, ঠিক আছে? সব ধরনের অপশন আমাদের আছে, তোমার যেটা ভালো লাগে তুমি তোমার মতো করে রুটিন সাজাই নিবা, তোমার যেটা ভালো লাগে তুমি সেই কাজটা করবা, কিন্তু পড়াশোনা করবা, এটাই হচ্ছে কথা। না, ক্লাসগুলো ডাউনলোড করার কোনো অপশন নেই, ক্লাসগুলো ওয়েব অ্যাপে থাকবে আর এখানে ফেসবুকেই থাকবে। এই ক্লাসগুলো তোমরা ডাউনলোড করার কোনো দরকার নেই। কোন ক্লাস মিস গেছিল? আগের যে ক্লাস মিস গেছিল আগের দিনে ওই ক্লাসটা তো আজকে করালাম, সমস্যা নেই, মানে তোমাদের একটা ক্লাস অফ গেছে, এটাই আর কিছু না।
সান্দ্র বল হচ্ছে তরলের মধ্য থেকে যখন কোনো বস্তু, দাঁড়াও 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 তোমাদের একটু বন্ধ করি, তরলের মধ্য থেকে যখন কোনো বস্তু নিচের দিকে গতিপ্রাপ্ত হয়, যখন তরলের মধ্য থেকে যায় তখন তরল একটা বাধা দেয়, তরলের এই বাধাদানকারী বলটাকে বলা হয় সান্দ্র বল। এটা ফ্রিকশনের মতো, তরলের ফ্রিকশন, যেমন তুমি কঠিন পদার্থের ক্ষেত্রে ঘর্ষণ পড়ছো না, তরল পদার্থের ক্ষেত্রে ঘর্ষণটাকে বলা হয় সান্দ্র বল। হ্যাঁ, কিসের সম্পর্কে? আজকের ক্লাসের এইচডব্লিউ দিলে ভালো হইতো। আচ্ছা, এইচডব্লিউ তুমি বই থেকে খুঁজে বের করিও, ঠিক আছে? যে কটা করালাম দরকার এই কটা তুমি আবার করো, তাহলেই হবে। আর আর কারো কথা শোনা যাবে না, এখন আমি শেষ করে দিচ্ছি, কারণ এখন সবাই একসাথে কথা বলতেছে, আমি কারো কথা শুনতে পাচ্ছি না। ও মাই গড, কারো কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, কারো কথা শোনা যাচ্ছে না। ওই ব্যাপারে আমি বললাম যে না, তোমাদের অ্যাক্সেস দিলাম, তোমরা কথা বলো, সবাই একসাথে কথা বলা ধরছে। ওকে ভাই, এই চ্যাপ্টারটা শেষ কত লেকচার লাগবে যদি বলতেন। তুমি মনে হয় আমার এই যে একজন এমডি ইসমাইল হোসেন, দুইটা প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না যে ভাই আর কতক্ষণ পড়াবেন, এবং আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই এই চ্যাপ্টারটা শেষ হইতে আর কয়টা ক্লাস লাগবে। এই দুইটা প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না। প্রথম দিন তোমাদের বলছিলাম, তুমি মনে হয় প্রথম দিন ছিল না। ওকে, আজকে শেষ, বিদায়, টাটা।